নমস্কার বন্ধুরা, আজকে এক বিখ্যাত বাংলা ছায়াছবি সাত পাকে বাঁধা সেই ছবিটির কথা বলবো। সাত পাকে বাঁধা বাংলা চলচ্চিত্রটি 1963 সালে মুক্তি পায়। পরিচালক ছিলেন অজয় কর। এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে মহানায়িকা সুচিত্রা সেন সিলভার প্রাইজ ফর দ্য বেস্ট অ্যাক্ট্রেস জয় করেন। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। এই ছবিতে তাঁর অভিনয় মনে দাগ কেটে দেওয়ার মতো। ছবিতে সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন ছায়া দেবী, পাহাড়ি সান্যাল, তরুণ কুমার। সম্পূর্ণ ছবিটি ফ্ল্যাশব্যাকে হয়েছে। ছবিটি যখন শুরু হয় আমরা দেখতে পাই যে অর্চনা অর্থাৎ সুচিত্রা সেন একজন শিক্ষয়িত্রী এবং গীতা দে তাকে আর একজনকে বিয়ে করার জন্য কথা বলছেন। খুব ভদ্র এবং মার্জিতভাবে অর্চনা সেই ভদ্রলোককে নাকচ করে দিলেন। অর্চনার ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে ভদ্রলোক বলে গেলেন যে অর্চনাকে তিনি বুঝতে পারলেন না। তারপরে আমরা দেখি অর্চনা বলছে নিজে নিজেই যে তাকে তো কেউ কোনোদিনই বুঝতে পারেনি। এই বোঝা এবং না বোঝার জায়গাটা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন সুচিত্রা সেন। তারপরে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই সুচিত্রা সেনের সাথে দেখা হয় সুখেন্দু দত্ত, যিনি সৌমিত্র চট্টোপাধ্যায় একজন প্রফেসর। পেশায় প্রফেসর হলেও তিনি মধ্যবিত্ত, একটি সাধারণ বাড়িতে তার পিসিমার সাথে থাকেন। বিশ্ববিদ্যালয়ের চাকরির সাথে প্রাইভেট টিউশনি করেন। অন্যদিকে দেখা যায় অর্চনা একজন ধনী পরিবারের নারী এবং তার বাবা হচ্ছেন পাহাড়ি সান্যাল, যে তার মেয়েকে খুব ভালোভাবে বোঝে, আর মা হচ্ছেন ছায়া দেবী, যিনি একজন প্রভাবশালী মহিলার ভূমিকায় অভিনয় করেছেন। মধ্যবিত্ত সুখেন্দু দৃঢ়চেতা ব্যক্তি, তার সাথে তার রয়েছে প্রখর আত্মমর্যাদা বোধ। সুখেন্দু তার এক ছাত্রের মাধ্যমে এক ব্যক্তিগত অনুষ্ঠানে অর্চনার সাথে পরিচিত হয় এবং ধীরে ধীরে সুখেন্দু এবং অর্চনা প্রেমে পড়ে। সুখেন্দু এবং অর্চনার সম্পর্কটা প্রথম থেকেই অর্চনার মা মেনে নিতে পারেননি। যেহেতু পাহাড়ি সান্যাল অর্থাৎ অর্চনার বাবা অর্চনাকে সর্বদা সহযোগিতা করেন, তাই বিয়েটা মেনে নেওয়া ছাড়া অর্চনার মায়ের আর কোনো উপায় ছিল না। বিয়ের পর ধনী মেয়ে অর্চনা চলে আসে মধ্যবিত্ত সুখেন্দুর বাড়িতে। অর্চনার কাছে অর্থ, ঐশ্বর্য, প্রাচুর্য বড় কথা ছিল না, তার কাছে সুখেন্দুই বড় ছিল এবং সেই কারণে সে প্রাণপণ চেষ্টা সুখেন্দুর বাড়ির পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে। সুখেন্দুর পিসিমার সাথেও অর্চনার খুব ভালো সম্পর্ক তৈরি হয়। পিসিমার ভূমিকায় মলিনা দেবী অসাধারণ অভিনয় করেছেন। কিন্তু ধীরে ধীরে সমস্যাটা তৈরি হয় সুখেন্দু এবং অর্চনার মায়ের মধ্যে। অর্চনার মা সুখেন্দুর পরিচয়কে অতিরঞ্জিত করে প্রকাশ করে এবং সেখান থেকেই অর্চনা এবং সুখেন্দুর মাঝে কালো মেঘ জমতে শুরু করে। তারপর সেই কালো মেঘ ঘনীভূত হয় যখন অর্চনার বাড়িতে টেলিফোন আসে। সেই টেলিফোনটা অর্চনার মা নিজের সুবিধার জন্য ব্যবস্থা করেন।
সেইখান থেকে অর্চনা এবং সুখেন্দুর দাম্পত্য সমস্যা শুরু হতে থাকে। নিরুপায় অর্চনা তার মাকে বোঝাতে পারে না যে তার মায়ের সাহায্য ছাড়া সে তার সংসার ভালো করে সুন্দর করে গুছিয়ে নিতে পারবে। সুখেন্দু অর্চনাকে বুঝতে পারে না যে অর্চনা কিন্তু এই মধ্যবিত্ত সংসারে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারছে। সুখেন্দু মনে করে অর্চনা তার মাকে বেশি প্রশ্রয় দিচ্ছে, সেই কারণে সে সর্বদাই বিরক্তি প্রকাশ করতে থাকে। সুখেন্দুর পিসিমা অর্চনাকে বলে, সংসারে মানিয়ে চলতে হয় এবং মানাতে গেলে একজন যদি রাগ করে আর একজন রাগ করলে চলে না, তাকে শান্তিপূর্ণভাবে সমস্যাটার সমাধান করতে হয়। পিসিমার কথা শুনে অর্চনা সেইভাবেই চেষ্টা করে, কিন্তু সমস্যা বাড়তেই থাকে। অভিমানী সুখেন্দুর অভিমানের পরত বাড়তে থাকে। যখন দাম্পত্য অশান্তি এরকমই চলছে, তখন অর্চনার বোনের বিয়ে ঠিক হওয়ায় অর্চনাকে তার বাপের বাড়িতে ফিরতে হয় এবং সেই ফেরার আগে অর্চনার মা ফোন করে অর্চনাকে, কিন্তু ভুলবশত অর্চনাকে না পেয়ে সুখেন্দুর পিসিকে অর্চনা ভেবে সেই পিসির সম্পর্কে অনেক কটু কথা শোনায়। ফলে পিসিমা বুঝতে পারেন যে তিনি অর্চনা এবং সুখেন্দুর সংসারে একটা বোঝা। তাই পিসি ঠিক করেন কাশী চলে যাবেন। এ কথা অর্চনা জানতেও পারে না। অর্চনা চলে যায় তার মায়ের কাছে। একদিন বিকেলে বাড়ি ফিরে মায়ের কাছে দেখে বাড়ির চাবি। শুনতে পায় সুখেন্দুর পিসি এসে বাড়ির চাবি অর্চনার জন্য দিয়ে গেছেন, কারণ সুখেন্দুর পিসি কাশী চলে গেছেন। এই কথা শোনার সাথে সাথে অর্চনা ছুটে বেরিয়ে যায় এবং পৌঁছয় সুখেন্দুর কাছে। সুখেন্দুর কাছে এসে সে জানতে চায় যে তার পিসি কেন চলে গেছে। তখন মেজাজ হারিয়ে সুখেন্দু সব দোষ অর্চনার উপরে দেয় এবং বলে অর্চনাই দায়ী, কারণ পিসি চলে গেছেন অর্চনা এবং অর্চনার মায়ের জন্য। সেই মুহূর্তে অর্চনা নিজেকে সামলাতে পারে না। অনেক দিন ধরে জমে থাকা পুঞ্জীভূত অভিমান, রাগ সব কিছুর প্রকাশ পায়। পিসিমার চলে যাওয়ার দায় যখন অর্চনার ওপর দেওয়া হয়, তখন অর্চনা সুখেন্দুকে বলে যে বিয়ের প্রথম দিন থেকে অর্চনা চেষ্টা করে গেছে যেন সুখেন্দুর কোথাও কোনো মর্যাদা ক্ষুণ্ণ না হয়। প্রতি পদে অর্চনা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মানিয়ে নেওয়ার দায় কি অর্চনার শুধুমাত্র একার? সুখেন্দু তো কোনো সহযোগিতাই করেনি, সুখেন্দুকেও তো মানাতে হবে। সেই মুহূর্তে সুখেন্দু হঠাৎ করে বলে বসল যে পিসিমা চলে যাওয়ার পরে আর এই কথাটার কোনো গুরুত্ব নেই এবং পিসিমা অর্চনা এবং অর্চনার মায়ের কারণে চলে গেছেন। শুধু তাই নয়, অর্চনাকে এই অপবাদও দেওয়া হলো যে অর্চনা তার পিসিমাকে তাড়িয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে অর্চনা সুখেন্দুর পিসিমাকে খুব শ্রদ্ধা করত, তাই এই কথাটা অর্চনার সহ্য হলো না এবং সেই মুহূর্তে অর্চনা সুখেন্দুর পাঞ্জাবিটা ধরে বলতে লাগলো যে সুখেন্দু মিথ্যে কথা বলে যাচ্ছে। এই বলতে বলতে রাগে ক্ষোভে ফেটে পড়ল অর্চনা এবং সুখেন্দুর পাঞ্জাবিটা ছিঁড়ে দিল। বেজে উঠল টেলিফোন। ছবির ক্লাইম্যাক্সে টেলিফোন বেজে ওঠা ব্যাকগ্রাউন্ডে এক অনবদ্য সৃষ্টি এবং তারপর সেই উত্তেজনা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। দুজনেই নীরব। নীরবতার মধ্যে দিয়ে বোঝা গেল দুজনে দুজনের থেকে অনেক দূরে পাড়ি দিল।
ফোনে সুখেন্দু অর্চনার বাড়ির লোককে জানিয়ে দিল যে অর্চনাকে যেন পরের দিন নিয়ে চলে যাওয়া হয়। অর্চনা চলে গেল, কিন্তু মন পড়ে রইল সুখেন্দুর বাড়িতে। আর সুখেন্দু অভিমান করে বসে রইল। একবার দেখা হলো লাইব্রেরিতে, কিন্তু সেখানেও সুখেন্দু অর্চনার সাথে কথা বলল না। অর্চনা পড়াশোনা শুরু করলো এবং MA পাশ করলো। অর্চনার রেজাল্ট জানার জন্য সকাল থেকে উদগ্রীব হয়েছিল সুখেন্দু, কিন্তু অভিমান তাকে অর্চনার কাছে আসতে দিল না। অভিমানী অর্চনাও সুখেন্দুর কাছে যেতে পারল না। যে প্রেম দিয়ে দুই স্বামী স্ত্রীর মিলন, সেই প্রেম অভিমানে পরিণত হলো এবং সেই অভিমানের জন্য দুজনে দুজনের থেকে ক্রমশ দূরে সরে যেতে লাগলো। একদিন অর্চনা তার মায়ের চাপে পড়ে মিউচুয়াল ডিভোর্সের পেপারে সই করে দিল। এরপর আমরা দেখি বরুণার বিয়ে হচ্ছে এবং সেখানে অর্চনা দাঁড়িয়ে বিয়ের মন্ত্র শুনছিল। শুনতে শুনতে হঠাৎ অর্চনার মনে পড়ে যায় তার নিজের বিয়ের মন্ত্র। তখন সে তার সকল অভিমান ভুলে ছুটে যায় সুখেন্দুর বাড়িতে। ফিরে যেতে চায় সুখেন্দুর কাছে, কিন্তু সুখেন্দুকে আর পাওয়া যায় না। শুনতে পায় সুখেন্দু বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে, দেশ ছেড়ে কোথায় চলে গেছে কেউ জানে না। এবং সুখেন্দুর সহকর্মী অর্চনাকে জানায় যে তাদের অভিযোগ অর্চনার প্রতি, কেন সুখেন্দু এইভাবে সব কিছু ছেড়ে চলে গেল। সেই দায়িত্বটাও অর্চনাকেই নিতে হলো। ফ্ল্যাশব্যাক থেকে আবার ফিরে এলো বর্তমানে, যেখানে অর্চনারূপী সুচিত্রা সেন বলে যায় যে সে তো সব অভিমানের জলাঞ্জলি দিয়ে ফিরতে চেয়েছিল সুখেন্দুর কাছে, কিন্তু সুখেন্দুকে সে পেল না। পরিবর্তে পেল সারা জীবনের প্রতীক্ষা। সাত পাকে বাঁধনের চেয়ে প্রতীক্ষার বাঁধনই বা কম কিসের। প্রতীক্ষারত সুচিত্রাকে দিয়ে ছবিটি শেষ হয়, আর দর্শকের চোখ তখন অশ্রু সজল হয়ে ওঠে। এই ছবিতে সুচিত্রা সেন অতুলনীয় অভিনয় করেছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি পুরস্কৃত হয়েছিলেন এবং তা যথার্থ। যেভাবে তিনি অর্চনার মানসিক কষ্ট ফুটিয়ে তুলেছেন তা প্রশংসনীয়। প্রতিবাদী অর্চনা এক জায়গায় তার মাকেও বলেছে যে তার মা ভালো করতে গিয়ে তার যে কত বড় ক্ষতি করেছে তা তার মা ভাবতেও পারবে না। এবং শুধু তার মা নয়, ঘরে ঘরে এই রকম মায়েরা ভালো করার জন্য তাদের মেয়েদের শ্বশুর বাড়িতে কতটা সমস্যা সৃষ্টি করে। অর্চনার ভূমিকায় সুচিত্রার অনবদ্য অভিনয় চিরস্মরণীয়। স্নেহবৎসল পিতার রূপে পাহাড়ি সান্যাল যথার্থ। আত্মাভিমানী প্রফেসরের রূপে সৌমিত্র চট্টোপাধ্যায় অসাধারণ অভিনয় করেছেন। আর একজনের অভিনয়ের কথা না বললেই নয়, তা হলো ছায়া দেবীর কথা, যিনি অর্চনার মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন। এই কালজয়ী ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সিনেমাটিতে মূলত শক্তিশালী অভিনয় এবং আবহ সঙ্গীতের ওপর জোর দেওয়া হয়েছিল। সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যকার তীব্র আবেগঘন ও টানাপোড়েনের দৃশ্যগুলোতে আবহ সঙ্গীত একটি বিশেষ মাত্রা যোগ করেছিল। এই সিনেমাটিতে কোনো প্লেব্যাক গান ছিল না, কিন্তু আবহ সঙ্গীত এত সুন্দর ছিল যে গান যে নেই তা বোঝাই যায়নি। মানসিক দ্বন্দ্ব, টানাপোড়েন, এই রকম যে পরিস্থিতিগুলো ছিল, সেই পরিস্থিতিতে যে সঙ্গীত দেওয়া হয়েছে সেই সঙ্গীত হৃদয় বিদারক। এই ছবিতে সুচিত্রার সূক্ষ্ম আবেগের অভিনয় মুগ্ধ করে দেওয়ার মতো।
আশুতোষ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবিটি স্বামী স্ত্রীর সম্পর্কের ভাঙন ও মানসিক টানাপোড়েনকে অনবদ্যভাবে তুলে ধরেছে।